গুড মর্নিং ফ্রেন্ডস। আমার প্রিয় ছাত্রছাত্রীরা যারা এই পরিস্থিতিতে বাড়িতে আছে, আশা করি তারা ভালোই আছে। স্টে হোম, স্টে সেফ। চারিদিকে যা পরিস্থিতিতে এখন আমাদের কোথাও বিদ্যালয়, স্কুল, কলেজ কোথাও আমাদের যাওয়া যাবে না। তাই প্রযুক্তির মাধ্যমে বাড়িতে বসে যতটুকু পারা যায় এগিয়ে যেতে হবে পড়াশোনাতে। তো আজকের এই ভিডিওতে আমি দশম শ্রেণীর ইংরাজি পাঠ্য বই থেকে ছোট্ট একটা কবিতা, লেসন 6 সি ফেভার, এই কবিতাটা আমি নিয়ে আলোচনা করব, যাতে আমার প্রিয় ছাত্রছাত্রী যারা আছে আমার স্কুলের তথা দশম শ্রেণীর অন্যান্য যে সমস্ত ছাত্রছাত্রীরা আছে তাদের একটু উপকার হয়। তারা যতটুকু উপকার হয়, আমি যতটুকু বুঝেছি এই কবিতা নিয়ে একটু আলোচনা করব। যাই হোক, প্রথমেই বলি, এর আগেও যে সমস্ত ভিডিওগুলোতে অন্যান্য কবিতা আমি আলোচনা করেছিলাম বা কোনো বিষয়ে আলোচনা করেছিলাম, সেখানে আমি বলেছিলাম যে কোনো কবিতা পড়তে গেলে তার আগে কবি পরিচয় বা লেখক পরিচয় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের জানার জন্যে। দু এক কথা আমাদের জেনে নিতে হয়, যাতে তার কবিতা পড়তে খুব সুবিধা হয়, আমাদের বিষয়বস্তুগুলো আরও ভালো করে যাতে আমরা বুঝতে পারি। তো এই যে কবিতাটা আছে, ছোট্ট একটা কবিতা, সি ফেভার, সি মানে সমুদ্র, জন ম্যানসফিল্ডের লেখা। জন এডওয়ার্ড ম্যানসফিল্ড, আমাদের যে সরকারি বইটা আমাদের দেয়া হয় বিদ্যালয়ে, তাতে সেই কবি পরিচিতি এবং সেই কবিতা সম্পর্কে একটা জিস্ট, তার যে সেন্ট্রাল মেসেজটা বইয়ের প্রথমেই নীল অক্ষরে সেটা লেখা থাকে। এটাও আমরা একটুখানি দেখে নেব, তারপরে কবিতাটা আমরা আলোচনা করব। চিন্তার কিছু নেই, এটা একটা ছোট কবিতা। দেখা যাক কবি পরিচিতি কী বলছে। জন এডওয়ার্ড ম্যানসফিল্ড, বইতে যদি আমরা দেখি, তিনি নাকি একজন ইংলিশ পোয়েট ছিলেন, রাইটার এবং পোয়েট লরিয়েট ছিলেন অব দি ইউনাইটেড কিংডম। 1930 সাল থেকে তার মৃত্যু পর্যন্ত তিনি পোয়েট লরিয়েট ছিলেন ইউকেতে। তো এর আগের ভিডিওতে আমরা পোয়েট লরিয়েট কে হয়, কেমনভাবে হয়, হ্যাঁ, এবং তার কাজ কী হয় সেগুলো নিয়ে আলোচনা করেছি। ওটা নিয়ে আর বিস্তারিত আলোচনা করে ভিডিওটা বড় করতে চাই না। যাই হোক, তিনি একজন কবি ছিলেন, এইটুকু একটা বড় ব্যাপার, এবং পোয়েট লরিয়েট মানে একটা বড় মাপের কবি ছিলেন, এটাও আমরা ধরে নিলাম। এবার তার এখানে কিছু চিলড্রেন্স নোভেলস, মিডনাইট ফক, দি বক্স অফ ডিলাইট, এই সমস্ত কবিতা নাকি আছে বাচ্চাদের জন্য। যাই হোক, তো আমরা কবি পরিচিতি এখানে যেটুকু পেলাম, আর দুই একটা কথা একটু এদিক ওদিক ঘাটলে পাওয়া যাবে যে এই কবি জন ম্যানসফিল্ড, তিনি নাকি প্রথম তার কবিতাগুলো পাবলিশড হতো পিরিয়ডিক্যালসে বিভিন্ন রকমের, এবং তার পরবর্তী পর্যায়ে দীর্ঘদিন পরবর্তী পর্যায়ে তার এই কবিতাগুলো একটা কালেকশন অফ পোয়েমস বলে একটা বই বেরোয়। সব কবিতাগুলো একসাথে নিয়ে একটা বইয়ের আকারে পাবলিশড হয়। সেইটা নাম হচ্ছে সল্ট ওয়াটার ব্যালাডস। এবং সেই সল্ট ওয়াটার ব্যালাডসে যে কালেকশন অফ পোয়েমস যে বইটা, সেই বইতেই এই বর্তমান কবিতাটা, সি ফেভার কবিতাটা কিন্তু আমরা দেখতে পাই যে ওখানে ইনক্লুড করা ছিল। আরও কবিতা ছিল, কিন্তু সি ফেভার কবিতাটা ওই সল্ট ওয়াটার ব্যালাডস বলে যে কালেকশন অফ পোয়েমস ছিল এই কবির, সেখানে কিন্তু আমরা দেখতে পাই। এবার বলি কবিতা সম্পর্কে দু একটা কথা। কবিতা যদি আমরা এক কথায় একবার চোখ বোলাই কবিতার দিকে, দেখব কবি নাকি সমুদ্রে পাড়ি দেবেন, সমুদ্রযাত্রা করবেন, নানান রকমের যে প্রকৃতির প্রতি তার টান, সমুদ্রের প্রতি, এটা ফুটে উঠেছে এইসব কবিতা পড়বো যখন দেখব। তো প্রথমেই বলি, পারহ্যাপস তার এই কবিতাটা সবথেকে তাকে খ্যাতি এনে দিয়েছিল প্রথমেই, মোস্ট ফেমাস বলা যায়। পারহ্যাপস ধরে নেওয়া যেতে পারে যে তার এই কবিতাটা তাকে প্রচণ্ড খ্যাতি দিয়েছিল জন ম্যানসফিল্ডে। আমরা দেখব, যদি এক কথায় কবিতার বিষয়বস্তু বলি, যে আমরা কবির এই কি মেসেজটা আমাদের এখানে দিয়েছেন, আমরা দেখব যে সমুদ্রের প্রতি ঝোঁক, লঙ্গিং টু গো টু দি সি, এই যে আমাদের সমুদ্র আমাদেরকে কতটা আকৃষ্ট করে, এইটাই কবিতার বিষয়বস্তু। যদি আমরা ধরে এক কথা, একটা ফ্রেজ, একটা এক্সপ্রেশনের মধ্যে যদি বিষয়বস্তুটাকে আমরা নিয়ে আসি, দেখব সমুদ্র কতটা আমাদেরকে আকৃষ্ট করে, এক কথায় সেই জিনিসগুলোই এই কবিতাতে ফুটিয়ে তুলেছেন কবিতা নিজের কথাবার্তার মধ্য দিয়ে। এবং আমরা যদি কবিতার দিকে তাকাই একবার, দেখব তিনি প্রথম লাইনেই বলছেন, আই মাস্ট গো ডাউন
টু দি সিজ এগেইন। এই যে কথাটা আছে, তিনি আবার যাবেন, আই মাস্ট গো ডাউন টু দি সিজ এগেন। এগেইন শব্দটা, তিনি আবার যাবেন, তার মানে এর আগেও গেছেন অনেকবার। তাহলে সমুদ্র কতটা তার জীবনের সঙ্গে জড়িত সেটা তিনি দেখছে, তার এই ভাষাতে প্রকাশ হয়ে যাচ্ছে। তো প্রথমেই আমরা যদি যেটা বলছিলাম যে এক কথায় যদি কবিতার বিষয়বস্তুটাকে এখানে আমরা আলোচনা করতে যাই, তাই আমরা দেখব যে পোয়েটস লঙ্গিং টু গো টু দি সি এগেন অ্যান্ড এগেন, এইটাই এই কবিতার মধ্যে বলা হয়েছে। কিন্তু সবথেকে যে মানে গভীর মিনিংটা, ডিপ মিনিংটা এর মধ্যে রয়েছে, সেটা আমরা একটু যদি তাকাই, দেখব কবি এখানে যে বক্তাকে, যে স্পিকারকে রেখেছেন, এখানে ফার্স্ট পার্সন স্পিকার আছে, আই বলেছেন, আই, সে আই একজন অন্য বক্তা হতে পারে, কবি এখানে প্রেজেন্ট করেছেন তাকে, বা কবি নিজেও হতে পারেন আই। মানে এই যে তিনটে স্ট্যান্ডার দিকেই দেখবো, আই মাস্ট গো ডাউন, আই মাস্ট গো ডাউন, আই মাস্ট গো ডাউন, তিনটে স্ট্যান্ডার শুরুতেই আমরা দেখবো এই আই 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 আছে, মানে ফার্স্ট পার্সনের স্পিকার আছে। ফার্স্ট পার্সনের স্পিকার যে কবি হোক আর যাই হোক আছে, তার মানে ধরে নেওয়া যেতে পারে সেই স্পিকারের ব্যক্তিগত জীবনের ঘটনা এটা, সে কবির হোক বা ওই বক্তার হোক, কবি যে বক্তাকে প্রেজেন্ট করেছেন এখানে এই কবিতাতে উপস্থাপন করেছেন। কিন্তু এই যে তার সমুদ্রে যাওয়ার তীব্র ইচ্ছা, সমুদ্রে পাড়ি দেওয়ার তীব্র ইচ্ছা, সমুদ্র নাকি তাকে ডাকছে, সমুদ্রের পরিবেশ নাকি তাকে সবসময় ডাকছে, এই তীব্র ইচ্ছাগুলো তার ব্যক্তিগত। কিন্তু এটা তো আমার, যদি গভীরভাবে আমরা ভাবি, আমরা প্রত্যেকটা হিউম্যান বিং প্রকৃতির এই সমুদ্রের প্রতি আকৃষ্টতা আমাদেরও কম নেই। তাহলে কবির এই সমুদ্রের প্রতি আকর্ষণ তার ব্যক্তিগত অভিজ্ঞতা হলেও এই কবিতার মেসেজটা কিন্তু ওয়াইড স্প্রেড হয়ে যায় এভরি হিউম্যান বিংয়ের কাছে, যে তারাও সমুদ্রের প্রতি আকৃষ্ট। তার এই ভ্রমণ পিপাসাটা যেন আমাদের অনেকেরই ভ্রমণ পিপাসা। তাই প্রথমেই বলে নিই আমরা যে কবিতার মেসেজটা, কবিতাটা যখন পড়া হচ্ছে, একটা পার্টিকুলার স্পিকার বা কবির নিজস্ব অভিজ্ঞতা দিয়ে বর্ণনা করা হয়েছে। আলটিমেটলি সেই সেন্সটা সেখানে আর সীমাবদ্ধ ছিল না, সেই তার ব্যক্তিগত অভিজ্ঞতাটা ওয়াইড স্প্রেড হয়ে ইউনিভার্সালের মতো হয়ে গেছে, যেটা আমাদের অনেকেরই অভিজ্ঞতা, যে হ্যাঁ আমরা ভ্রমণ পিপাসায় অনেকেই আমরা আগ্রহী। আমাদের ন্যাচারাল যে আমরা এভরিডে ডে টু ডে লাইফ লিড করি, তখন যখনই আমরা বোর্ড ফিল হই, আমরা প্রকৃতির কাছে আশ্রয় নিই, সমুদ্র তাদের মধ্যে একটা অন্যতম জায়গা, প্রকৃতির জায়গা। তাই এই যে আই দিয়ে ফার্স্ট পার্সন স্পিকারের মধ্যে দিয়ে কবিতাটা শুরু হয়েছে, আলটিমেটলি এটা ওয়াইড স্প্রেড হয়ে গেছে সবার প্রতি, সবারই সমুদ্রের প্রতি আকর্ষণটাকে বোঝানো হয়েছে। দেখব যে কবির বায়োগ্রাফি যদি আমরা ঘাঁটি, আমরা দেখব যে কবি দীর্ঘদিন ধরে সমুদ্রে রওনা দিয়েছেন, সমুদ্রের উপরে পাড়ি দিয়েছেন, বিভিন্ন জায়গায় ঘুরেছেন, সমুদ্রযাত্রা করেছেন, জাহাজ, সমুদ্র, এই জল, সাগরের বিভিন্ন পরিবেশের সঙ্গে তিনি খুবই যথেষ্ট ভালোভাবে পরিচিত, কবির বায়োগ্রাফিতে আমরা দেখতে পাবো। এবং যার জন্যে এই কবিতাতে যখন আমরা বিভিন্ন সিচুয়েশান, বিভিন্ন অ্যাটমসফিয়ারের বর্ণনা আমরা দেখব কবি দিয়েছেন বিভিন্ন সময়, বিভিন্ন স্ট্যান্ডাতে, এই যে কখনো হুইলস কিক, উইন্ড সং, বা বিভিন্ন এই যে ব্লোন স্পুন, ফ্লাং স্প্রে, এই শব্দগুলো যখন আমরা দেখব, যে বা এই যে উইন্ডস লাইক এ হোয়াইটেড নাইফ, এই যে সমস্ত বর্ণনা তিনি দিচ্ছেন সমুদ্রের বা সি ওয়ার্ল্ডের, যে মেরিন ওয়ার্ল্ডের যে বর্ণনাটা এখানে পাওয়া যাচ্ছে, আমরা দেখব কবির এত এই যে সাগরের প্রতি তার ভ্রমণ অভিজ্ঞতা, এবং অভিজ্ঞতার জন্যেই তার এফোর্টলেসলি যে সমুদ্রের বিভিন্ন ডেসক্রিপশানগুলো তুলে নিয়ে আসছেন। তিনি দীর্ঘদিন ধরে এই লাইফের সঙ্গে পরিচিত, তাই তার এক্সপ্রেশনের মধ্য দিয়ে জীবন্ত হয়ে ফুটে উঠেছে সেই সমস্ত জিনিস আমরা দেখব। কবির সঙ্গে, এক কথায় কবির সঙ্গে সি ওয়ার্ল্ড, মেরিন ওয়ার্ল্ড এবং এই সংক্রান্ত সমস্ত কিছুর একটা গভীর বন্ধন রয়েছে তার কবিতাতে, কিন্তু এটা স্পষ্টভাবে, এই কবিতাতে স্পষ্টভাবে বোঝা যায়। আমরা দেখব কবিতার দিকে যদি তাকাই, যে কবিতাটা কিছুই না, একটা ছোট্ট কবিতা, তিনটে স্ট্যান্জা আছে, এবং প্রত্যেকটা স্ট্যান্জায় 4টে করে লাইন আছে, যেটাকে অন্যান্য কবিতাও আমরা যখন পড়ছিলাম কোয়াট্রেন প্যাটার্ন বলা হয়। কোয়াট্রেন 4টে করে, কোয়া মিনস 4, ট্রেন মানে সিরিজ অফ লাইন। তাহলে তিনটে স্ট্যান্জায় 4টে করে লাইন আছে, এবং তিনটে স্ট্যান্জাতেই আমরা দেখব শুরুটা যেন প্রায় সেম এক্সপ্রেশন দিয়েই আছে। এগুলো নিয়ে পরে আলোচনা হবে। এখন বলা দরকার এটাই যে একটা ছোট্ট কবিতা, ব্রিফ পোয়েম, সিম্পল পোয়েম, এবং এটা একটা লিরিক্যাল পোয়েম, একটা লিরিক। তাহলে এইরকম একটা ছোট্ট কবিতা, তার গানের মতো মিউজিক, তাহলে এইরকম একটা ছোট্ট কবিতাতে আমরা দেখব
যে কবি যে মিটারটা ইউজ করেছেন, এটা অতটা জানার দরকার নেই, তবু একটু জানার দরকার আছে যে এই কবিতাটাতে কবি যে মিটারটা ইউজ করেছেন হেপ্টামিটার। হেপ্টামিটার মানে যেমন আমরা বলি হেক্সামিটার, পেন্টামিটার, পেন্টা মানে 5, হেক্সা মানে 6, হেপ্টা মানে 7। একটা লং লাইনস, যদি আমি লাইনগুলোর দিকে তাকাই আমরা দেখব যে প্রথম লাইনটার দিকে তাকাই হেপ্টামিটার। তাহলে এইরকম একটা লং লাইনস, তার যে সেখানে তিনি যে মিটারটা ইউজ করেছেন, প্রত্যেকটা লাইনে যে মিটার একই ইউজ করেছেন তা নয়, বিভিন্ন লাইনে বিভিন্ন রকমের মিটার ইউজ করেছেন। শুধু তাই নয়, বিভিন্ন লাইনে যে বিভিন্ন মিটার ইউজ করলেও বিভিন্ন শব্দের উপরে, ডিফারেন্ট সিলেবালের উপরে তিনি স্ট্রেস দিয়েছেন, একই রকম নিয়মে তিনি দেননি। ইন ডিফারেন্ট লাইন্স, ইন ভেরিয়াস লাইন্স, ডিফারেন্ট সিলেবালসের উপরে তিনি স্ট্রেস দিয়েছেন, ভিন্ন ভিন্ন শব্দের উপরে। তার মধ্য দিয়ে কবিতার এই স্টাইলিস্টিক প্যাটার্নের মধ্য দিয়ে একটা মেসেজ আমাদের সামনে এসছে। যদি আমরা সমুদ্রের দিকে তাকাই, এই কবিতার রিদমের দিকে মাথায় রেখে, সমুদ্রের যে রিপলিং যে ওয়েভসগুলো হয়, ঢেউগুলো হয়, সব তো সমান হয় না। কোনো ঢেউ বড় হয়, কোনো ঢেউ ছোট হয়, বা বিভিন্ন আকৃতির ঢেউ হয়, বিভিন্ন ফোর্সের হয়। তো ওই যে ঢেউয়ের যে বিভিন্ন ভ্যারাইটি আছে, কবি কিন্তু অনেকটাই তার এই রিদমিক লাইনের মধ্য দিয়ে, এই যে ইরেগুলার রাইমিং কীরকম, আমরা যদি তাকাই হেপ্টামিটার কোনো লাইনে এই শব্দে স্ট্রেস আছে, তো কোনো শব্দে ওই রকম ডিফারেন্ট মিটার। তাহলে এই রকম এই যে ভ্যারাইটি অফ মিটার ইউজ করার মধ্য দিয়ে, লাইন টু লাইন এই যে ভ্যারাইটির মধ্য দিয়ে কবি ওই সমুদ্রের ঢেউয়ের ভ্যারাইটিগুলোকে আমাদের সামনে তুলে নিয়ে এসছেন। আমরা দেখব সেইগুলো কবিতা যখন পড়ব। আরেকটা বিষয় আমরা দেখব, কবিতার যে 3টে স্ট্যান্জা আছে, সেই 3টে স্ট্যান্জাতে প্রথম দুটো লাইন আমরা যদি ধরি, এই যে স্কাই, প্রথম দুটো লাইন শেষ হচ্ছে কি স্কাই, আর সেকেন্ড লাইন হচ্ছে বাই, স্কাই বাই, মানে প্রথম দুটো মানে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড, আর থার্ড শেকিং অ্যান্ড ফোর্থ ব্রেকিং, মানে একটা কাপলেট রাইমিংয়ের মধ্য দিয়ে কবিতাটা তিনি ফিনিশ করেছেন। 3টে স্ট্যান্জাতেও সেই প্যাটার্নটাই ফলো করা হয়েছে, আমরা দেখব। প্রথমে চলে আসি ফার্স্ট স্ট্যান্জাতে, আমরা একটু তাকাই। তার আগে আমরা দেখি এই কবিতার মধ্য দিয়ে কী তিনি অ্যান্টিসিপেট করেছেন। ওই যে নীলকালিতে লেখা আছে প্রথমে, দি পোয়েম স্পিক্স অফ দি এক্সাইটমেন্ট দি পোয়েট ফিলস অ্যাট দি অ্যান্টিসিপেশন অফ এ সি ভয়েস। The passionate description of this seascape reveals the eternal desire of man to seek the splendor of nature. বইতেই লেখা আছে যে কথাগুলো বলা হলো, প্রকৃতির প্রতি তার টান, সমুদ্রের প্রতি তার টান প্রকাশ পেয়েছে। আমরা একটু লাইন টু লাইন পড়ি, তাড়াতাড়ি হয়ে যাবে। প্রথমেই বলছেন, আই মাস্ট গো ডাউন টু দি সিজ এগেন। কবি নাকি আবার সমুদ্রে পাড়ি দেবেন। তাহলে কবি আবার সমুদ্রে পাড়ি দেবেন, আবার এগেন শব্দটা মানে তিনি এর আগেও পাড়ি দিয়েছেন, এবং শুধু তাই নয়, বহুবার পাড়ি দিয়েছেন, তার বিভিন্ন কথাবার্তার মধ্যে দিয়ে বেরিয়ে আসবে। তাহলে এবং আই মাস্ট গো ডাউন টু দি সিজ, এই শব্দটা এগেন, এই শব্দটা 3টে স্ট্যান্জাতে রিপিট হয়েছে। এবং এই একই এক্সপ্রেশন যখন কোনো কবিতাতে বা কোনো গানে একই রকমভাবে বা প্রায় একই রকমভাবে রিপিট হয় একটা নির্দিষ্ট ব্যবধানে, তাদেরকে রিফ্রেন বলা হয়। বেসিক্যালি বিভিন্ন গান যদি আমরা শুনে থাকি, গানে একটা নির্দিষ্ট প্রথম লাইনটা বা যে কোনো একটা পার্টিকুলার লাইন বারবার রিপিট হয়, এই নির্দিষ্ট ব্যবধানে গানের ওই লাইনটা রিপিট হওয়াটাকে রিফ্রেন বলা হয়। তো যেহেতু একটা লিরিক পোয়েম, এটাও একটা মিউজিকের মতো, তো ওই লাইনটার জন্য রিফ্রেনের কাজ করেছে। এবং এই লাইনটা বারবার রিপিটেশনের মধ্য দিয়ে বা রিফ্রেনের মধ্য দিয়ে কবি এটা বুঝিয়েছেন দ্য সি তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ। সি ইজ অ্যান ইম্পর্টেন্ট ফ্যাক্টর ইন হিজ লাইফ। কারণ তিনি বহুবার সমুদ্রে পাড়ি দিয়েছেন, সমুদ্রের পরিবেশের সঙ্গে তার যথেষ্ট অ্যাফিনিটি আছে, ক্লোজ বন্ড আছে। এবং তিনি যে সমুদ্রে আবার পাড়ি দেবেন, যে সমুদ্রটা হচ্ছে টু দি লোনলি সি অ্যান্ড দি স্কাই। সমুদ্র লোনলি সি, অবশ্যই লোনলি সি, কারণ সমুদ্র এরকম একটা প্রকৃতির একটা ক্ষিপ্র রূপ, সেই রূপের সমুদ্রে যখন আমরা পাড়ি দিই, খুব কম লোকই মাঝ সমুদ্রে গিয়ে একে অপরের সাথে আমাদের দেখা হয়। লোনলি সি, একাকী। এবং শুধু তাই নয়, স্কাইও যেরকম একাকী, যাদের নিঃসঙ্গতা, লোনলিনেসের প্রতীক, সিম্বল অফ লোনলিনেস। তাহলে সমুদ্র, সি এবং স্কাই লোনলি হওয়া সত্ত্বেও তিনি সেখানে পাড়ি দিতে চান, কারণ প্রকৃতি তাকে ডাকছে। সি এর প্রতি তার এতটাই আকৃষ্টতা সারা জীবন ধরে।
আমরা যদি পরের লাইনে দেখি, বলছে অ্যান্ড অল আই আস্ক ইজ এ টল শিপ অ্যান্ড এ স্টার টু স্টিয়ার হার বাই। আমরা এখানে দেখব কবি যেটা বলতে চাইছেন যে তিনি সমুদ্রে যেতে চান এবং প্রত্যেকটা মানুষই সমুদ্রে যেতে চায়, সমুদ্র ভালো লাগে আমাদের অনেকেরই, এবং এই সমুদ্রের সঙ্গে যে একটা কানেকশান তৈরি করা, একটা পাওয়ারফুল ন্যাচারাল ফোর্স, সমুদ্র পৃথিবীর একটা পাওয়ারফুল ন্যাচারাল ফোর্স, এর সঙ্গে যেটা কানেকশান তৈরি করা কবিরও যেমন ইচ্ছা, আমাদেরও তেমন অনেকেরই ইচ্ছা। এই যে একটা হিউজলি একটা কমন থিম, যেন কবিতার প্রথমেই যেন একটা সাধারণ বিষয়বস্তু, যে একটা সমুদ্রকে নিয়ে কবিতা। তা অনেক কবি সমুদ্রকে নিয়ে কবিতা লিখেছে, সমুদ্রকে ভালোবেসেছে, সি পিকচার তাদের কবিতাতে আমরা দেখতে পেয়েছি, একটা কোয়াইট কমন পিকচার সেই সময়কার কবিতাতে সমুদ্র নিয়ে অনেকেই কবিতা লিখেছেন, কবিও লিখছেন। কারণ সেই সময় বা এখনও বলা যায় অনেক কবিদের কাছেই যে সি বিকামস এ কোয়াইট ফ্যাসিনেটিং ইন্সপিরেশান। সি একটা ফ্যাসিনেশান প্রত্যেকটা মানুষের কাছে, সি নাকি কাইন্ড অফ ইন্সপিরেশান একটা মানুষের কাছে, তার বিভিন্ন কাজকর্মের মধ্য দিয়ে নাকি একটা অনুপ্রেরণা আসে সমুদ্রে বেড়াতে গেলে। তো কবির ক্ষেত্রেও সেই সময় ব্যতিক্রম ছিল না। এই ফ্যাসিনেশান, সি একটা ইন্সপিরেশান তিনিও সমুদ্রের কাছ থেকে তিনি পেয়েছেন। আমরা দেখব তার কবিতাতে সেইগুলো আছে। এবং কবি এই যে ডেমনস্ট্রেট এই যে একটা সমুদ্র, যে সমুদ্র লোনলি, যে সমুদ্র একটা ক্ষিপ্র পাওয়ারফুল, এরকম একটা সমুদ্রের একটা পিকচার, সেই পিকচারের সঙ্গে কবি যে এত সুন্দরভাবে তিনি নিজেকে মিশিয়ে নিয়েছেন, এত সুন্দরভাবে প্রশংসা করছেন এই সমুদ্রের সি ওয়ার্ল্ডটাকে, এবং এত নিঃসঙ্গতা এবং এত সমুদ্রে পাড়ি দেওয়া তো অত সহজ নয়, নানান প্রতিকূলতা আছে, কিন্তু এত প্রতিকূলতা থাকা সত্ত্বেও তারা এই সমুদ্রে পাড়ি দিয়েছেন, তার প্রতি তার সুন্দর ভালোবাসাটা এসেছে বলেই সে পাড়ি দিয়েছে, এবং সেই অ্যাফিনিটিটা তার তৈরি হয়েছে। এবং সেখান থেকে আমরা এই কথা বলতে পারি যে তিনি তার কবিতাতে, পার্টিকুলার এই কবিতাতেও আমরা দেখব যে এই সমুদ্রকে তিনি একটা ন্যাচারাল অবজেক্ট বা এলিমেন্ট হিসেবে তিনি প্রেজেন্ট করেননি, তিনি এখানে একটা ব্যক্তি হিসেবে প্রেজেন্ট করেছেন বলা যেতে পারে, লিভিং এন্টিটি, একটা জীবন্ত সত্তা। যদি আমরা লাইনের দিকে তাকাই, সেকেন্ড লাইনেই আছে যে কি বলছেন, এই স্টার টু স্টিয়ার হার বাই। তিনি যখন সমুদ্রে পাড়ি দেবেন, তিনি একটা লম্বা জাহাজে করে পাড়ি দেবেন, এবং সেই জাহাজে পাড়ি দেবেন, আকাশে থাকবে একটা তারা, ওই যে স্কাইয়ের কথা প্রথম লাইনে বলেছিলেন, যে স্টারটা কী করবে, গাইড করবে। আকাশে তারা থাকলে দিক নির্ণয় করতে সুবিধা হয়, এটা পূর্ব দিক, ওটা পশ্চিম দিক, এটা উত্তর দিক, ওটা দক্ষিণ দিক। এই যে দিক নির্ণয়ের যে হিসাবটা হয়, পূর্ব দিক পশ্চিম দিক নির্ণয় করতে পারলে সমুদ্রের জাহাজটা সঠিক দিকে এগোতে পারবে। তাই একটা জাহাজকে যখন সমুদ্রে যেতে হয়, অবশ্যই তার গাইড হিসেবে একটা স্টারকে, আগেকার দিনে তো অত মডার্ন ইকুইপমেন্ট ছিল না, তাই স্টারকে সঙ্গে নিয়ে যেতে হতো তার দিক নির্দেশক হিসাবে, স্টার থাকতো আকাশে। তাহলে সেই স্টার নাকি কি বলছে, অ্যান্ড এ স্টার টু স্টিয়ার হার বাই। তাহলে সমুদ্র একটা লিভিং এন্টিটি হিসেবে তার কবিতাতে ধরা পড়েছে, তিনি সেইটাই চেষ্টা করেছেন। পরের লাইনে যদি তাকাই, তিনি বলছেন অ্যান্ড দি হুইলস কিক অ্যান্ড দি উইন্ড সং। হুইলস মানে যে জাহাজের যে টল শিপটা যাবে, তার চাকাটা কিক করবে। কিক মানে অ্যাকচুয়ালি কি, আঘাত করা, লাথি মারা, আঘাত করা, এই ধরনের। চাকাটা জলে আঘাত করবে এবং তারপরেই তো আস্তে আস্তে এগিয়ে যাবে। এই যে কিক শব্দের মধ্য দিয়ে স্পিড আপ, একটা বেগ তৈরি হওয়া, যে হ্যাঁ আমি সমুদ্রে পাড়ি দেবো, আমি ছুটবো সমুদ্রে, এইরকম একটা মানে ইঙ্গিত এই শব্দের মধ্য দিয়ে পাই আমরা। এবং উইন্ড সং, বাতাস ডাকছে। বাতাস ডাকছে মানে কি, রোরিং অফ দি উইন্ড, মানে ঝড়, স্টর্ম, সমুদ্রে ঝড় উঠবে, ঝোড়ো হাওয়া হবে, হ্যাঁ, রোরিং অফ দি উইন্ড, এইগুলো নাকি হবে। অ্যান্ড দি হোয়াইট সেল শেকিং, আর যখন ঝড় হবে, ওই যে সমুদ্রের জাহাজের যে মাস্তুলটা, যে পালটা থাকবে, সেই সাদা পালটা, সেটা নাকি শেকিং হবে, কাঁপবে, ঝড়ে কাঁপবে, এবং প্রচণ্ড হাওয়া হলে সেটা কাঁপবে। এটা আমরা দেখব, কবি বর্ণনা করছেন, এবং সমুদ্রে সেটা হয়ে থাকে। এবং শুধু তাই নয়, অ্যান্ড এ গ্রে মিস্ট অন দি সিজ ফেস, এবং সমুদ্রের তিনি কি দেখবেন, এ গ্রে মিস্ট, ধূসর কুয়াশা দেখবেন, মিস্ট অন দি সিজ ফেস, সমুদ্রের মুখে। তাহলে সি নাকি, এই যে একটু আগেই বলছিলাম, সি একটা ন্যাচারাল অবজেক্টই তার কবিতায় শুধু নয়, সি একটা লিভিং এন্টিটি হয়ে গেছে, একটা জীবন্ত মানুষ হয়ে গেছে, জীবন্ত প্রাণী হয়ে গেছে, যার একটা মুখ আছে। সি হ্যাজ এ ফেস,
তাহলে কতটা ভালোবাসলে প্রকৃতিকে তার মধ্যে প্রাণ সঞ্চার করা যায়, এইটা কিন্তু কবি তার ওয়ার্ড চয়েসের মধ্য দিয়ে আমাদের সামনে তুলে নিয়ে এসছেন। সিজ ফেস, ফেস অফ দি সি অ্যান্ড গ্রে ডন ব্রেকিং। এবং তিনি দেখবেন ওই সমুদ্রে যখন পাড়ি দেবেন, সমুদ্রে পাড়ি দিতে দিতে দিনের পর দিন অতিবাহিত করবেন তিনি। সকাল হবে, সন্ধ্যা হবে, পরের দিন আবার সকাল হবে। তাই বলছে ডন ব্রেকিং, কোনো এক ভোরবেলা তিনি ভোর হওয়াটা দেখবেন। গ্রে ডন, ধূসর, গ্রে গ্রে। এখানে একটা কথা আমাদের আলোচনা করতে হবে। আলোচনাটা সেটা হলো যে এই যে কবি সমুদ্রকে ভালোবাসেন, সমুদ্রের জগতে তিনি পাড়ি দেন, নিজের ভালো লাগা আছেই। তাহলে এইরকম একটা ভালো লাগার জিনিসকে, ভালো লাগার বিষয়বস্তুকে খুব সুন্দর সুন্দর শব্দ ব্যবহার করে আরও ভালো করে বর্ণনা করা যেতে পারত। কবি অবশ্যই এখানে ভালো শব্দ ব্যবহার করেই তার মেসেজটা আমাদেরকে দিয়েছেন, কিন্তু তবুও আমরা বলতে পারি আরও ক্লাসিক্যাল ওয়ার্ড। কবি এখানে কি করেছেন, যে তার কোনো একটা ভালো লাগার জিনিসগুলোকে তিনি কখনোই একটা ক্লাসিফাইড বা ক্লাসিক্যাল কোনো ভালো ভালো শব্দ, আরও ভালো ভালো শব্দ দিয়ে তিনি বর্ণনা করেননি। সমুদ্র বা জাহাজ তার এই জার্নিটাকে তিনি বর্ণনা করেছেন একটা কেমন যেন শব্দ। যেমন আমি শব্দগুলোর যদি দিকে একবার তাকাই, ওদিকে লোনলি ছিল সি, আবার এদিকে যদি তাকাই গ্রে মিস্ট। সমুদ্রে অবশ্যই, সমুদ্রে যদি আমরা এপারে তাকিয়ে থাকি, দূরে শুধু আবছা জিনিস দেখব, ধূসর দেখব, কোনো কিছু পরিষ্কার আসবে না দূরে, অবশ্যই গ্রে। কিন্তু গ্রে শব্দটাই কিন্তু একটা মেলানকলিক মেসেজ, একটা বিষাদের সুর নিয়ে আসে আমাদের সামনে। আবার যদি আমরা বলি গ্রে ডন, একটা ভোর হচ্ছে, সূর্য উঠছে, একটা সানরাইজ হচ্ছে, একটা সোনালি আলো চারিদিকে ছড়িয়ে পড়বে, তা না বলে তিনি গ্রে ডন বলেছেন। অবশ্যই, কারণ সমুদ্রে যখন তিনি সূর্য উদয় দেখবেন, দূরে চারিদিকে সমুদ্রে শুধু জলরাশি জলরাশি আর জলরাশি থাকবে, তাই সেটা তার কাছে ধূসর মনে হবে। তিনি সেখানে একাকী। তিনি অবশ্যই সঠিক শব্দ প্রয়োগ করেছেন এখানে, কিন্তু তার ইউজ অফ ওয়ার্ডস যেন আমাদের কাছে একটা মিস্টিরিয়াস এবং একটা মেলানকলিক মেসেজ নিয়ে আসছে। হয়তো এই মেলানকলিক মেসেজটা এইটাই হতে পারে যে আমরা হয়তো এইটা হতে পারে আমরা হিউম্যান সিভিলাইজেশন, যখন আমরা সমাজের বিভিন্ন কাজকর্মের মধ্যে থাকব, সেই কাজকর্মের মধ্য দিয়ে যে সমস্ত বিষাদগুলো আমরা ক্যারি করি আমাদের শরীরে, সেইগুলো তিনি কথাই উল্লেখ করছেন এখানে। এটা আমরা কিছুটা অ্যান্টিসিপেট করতে পারি কবির কথার মধ্য দিয়ে, আমরা দেখব। তাহলে তিনি যে শব্দই ইউজ করুন না কেন, প্রত্যেকটা শব্দই আমাদের কাছে কিন্তু এনচ্যান্টিং। আমরা কিন্তু তিনি যে মেলানকলিক বা মিস্টিরিয়াস শব্দ তিনি ইউজ করেছেন, লোনলি, গ্রে, এই শব্দগুলো, কিন্তু তা সত্ত্বেও তার উদ্দেশ্যটা ক্লিয়ার, যে সমুদ্রের প্রতি তার তীব্র ভালোবাসাকে তার প্রত্যেক শব্দের মধ্য দিয়ে তিনি দেখিয়েছেন। আমরা যদি তাকে সেকেন্ড স্ট্যান্ডার দিকে, যদি সেকেন্ড স্ট্যান্ডার দেখবো, সে একই রকমভাবে শুরু হচ্ছে, যেটাকে রিফ্রেন বলেছিলাম, আই মাস্ট গো ডাউন টু দি সিজ এগেন। তিনি আবারও সমুদ্রে যেতে চান। এই যে বারবার রিপিটেশনের মধ্য দিয়ে তিনি কী বোঝাতে চাইছেন, যে সমুদ্র তার সি বিকামস অ্যান ইম্পর্টেন্ট ফ্যাক্টর ইন হিজ লাইফ। এবং সেই ইম্পর্টেন্ট ফ্যাক্টরটা বোঝানোর জন্যে বারবার ইমোশনালি তিনি এই কথাগুলো বলে বোঝাতে চাইছেন তাকে যেতেই হবে, মাস্ট, সে যাবেই, তাকে রোখা যাবে না। কেন? ফর দি কল অফ দি রানিং টাইড। টাইড, জোয়ার, ঢেউ, রানিং, যেগুলো ছুটছে, হ্যাঁ, এইগুলো নাকি তাকে কল করছে। এবং এই কলটা নাকি ইজ এ ওয়াইল্ড কল অ্যান্ড এ ক্লিয়ার কল। সুস্পষ্টভাবে এবং একটা চঞ্চলভাবে তাকে ডাকছে। চঞ্চলভাবে তাকে ডাকছে না, তাকে ডাকছে এবং সে চঞ্চল হয়ে পড়েছে। ওয়াইল্ড কল ফর দি পোয়েট বা ফর দি স্পিকার। এবং যে কলটা তিনি ডিনাই করতে পারবেন না, সমুদ্রের সেই ডাক তিনি ডিনাই করতে পারবেন না, যেন সেই পরিবেশ তাকে যেন আবারও ডাকছে। কারণ তিনি বারবার সেই পরিবেশের সঙ্গে পরিচিত হয়েছেন, যখন বেড়াতে গেছেন, ভ্রমণ করেছেন, পাড়ি দিয়েছেন, বারবার তাকে ডাকছে। তাই তিনি সেটাকে ডিনাই করার সাহস তার নেই, এতটাই ভালো লাগা আছে। অ্যান্ড অল আই আক্স, এবং তিনি যা চান, এই শব্দটা খুবই ইম্পর্টেন্ট, পরে ব্যাখ্যা করছি। ইজ এ উইন্ডি ডে, তিনি চান একটা উইন্ডি ডে, হাওয়া হবে, ঝোড়ো বাতাস হবে, সমুদ্রে ঝোড়ো বাতাস হবে। উইথ দি হোয়াইট ক্লাউডস ফ্লাইং, যখন ঝোড়ো বাতাস হবে, আকাশ দিয়ে সাদা মেঘগুলো উড়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে, সেই দৃশ্য তিনি দেখবেন সমুদ্রের মধ্যে, খোলা আকাশে সমুদ্রের মধ্যে। সেই দৃশ্য কতটা সুন্দর হতে পারে, কবি সেটা কল্পনা করেছেন, বা যারা গেছে তারা কল্পনা করেছে। অ্যান্ড দি ফ্লাং স্প্রে অ্যান্ড দি ব্লোন স্পুন, ফ্লাং স্প্রে, তীব্র বৃষ্টি পড়বে, ফ্লাং স্প্রে, তীব্র বেগে, অ্যান্ড ব্লোন স্পিউম, এবং ফেনা হবে, গ্যাজা মতো হবে,
অ্যান্ড দি সি গার্লস ক্রাইং, এবং ওই মাঝ সমুদ্রে সিগাল, এক ধরনের সমুদ্রের ওই পরিবেশের ওই পর্যায়ে দেখা যায় গাংচিলের মতো সেই রকম এক ধরনের পাখি, তারাও চিৎকার করবে। এই সব আওয়াজ কিন্তু তিনি শুনতে পাবেন। তাহলে প্রকৃতির যেসব জিনিসগুলো তাকে আকৃষ্ট করবে তার একটা কোয়াইট ডেসক্রিপশন এখানে তিনি দিয়েছেন। এই যে একটার পর একটা বর্ণনা, যে পরিবেশ, এটা পাড়ে দাঁড়ালে তো আমরা শুনতে পাবো না, দেখতে পাবো না। তাহলে এই যে কোনোটা দেখতে পাওয়ার বর্ণনা দিয়েছেন, কোনোটা ফিল করার বর্ণনা দিয়েছেন, কোনোটা অনুভব করতে হবে, কোনোটা স্বাদ গ্রহণ করতে হবে, কোনোটা আওয়াজ শুনতে হবে। তাহলে আমরা বলবো এই যে সেকেন্ড স্ট্যান্জাতে যদি আমরা তাকাই, কবি একটা সুন্দর আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় আছে, 5 সেন্সেস, চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা ও ত্বক, এই যে 5টা ইন্দ্রিয়কেই যেন টাচ করে গেছে, অলমোস্ট 5 সেন্সেস। আমরা যদি তাকাই যে ওই যে সিগাল ক্রাইং, মানে এটা একটা অডিও হলো, শুনলাম। আবার যদি আমরা তাকাই ওই যে হোয়াইট, এই যে বলেছে না হোয়াইট ক্লাউডস ফ্লাইং, উপরে সাদা মেঘ ভেসে বেড়াবে, উড়বে এক জায়গা থেকে অন্য জায়গায়, এটা একটা ভিজুয়ালাইজেশন হলো। আমরা যদি তাকাই যে ওই যে ঠান্ডা, হ্যাঁ, কী বলছে, ফ্লাং স্প্রে, ওই যে আমরা যদি বলছি একটা উইন্ডি ডে, একটা ঝোড়ো বাতাস গায়ে এসে লাগবে, ফ্লাং স্প্রে, ব্লোন স্পুন, প্রত্যেকটা কোনো না কোনো ইন্দ্রিয়কে আমাদের টাচ করে যায়। তাহলে কবির বর্ণনাটা কতটা মন থেকে এসেছে যে আমাদের প্রত্যেকটা ইন্দ্রিয়কে নাড়ি দিয়েছে, প্রত্যেকটা ইন্দ্রিয় আমাদের সংস্পর্শ হচ্ছে তার প্রত্যেকটা ভাষার মধ্য দিয়ে। এবং আমরা দেখব এই যে কবি তার সমুদ্রের প্রতি যে একটা ইররেজিস্টেবল কল আছে, একটা তীব্র সাড়া পাচ্ছে সমুদ্রের কাছ থেকে, তাই কবি আর ঘরে বসে থাকতে পারবেন না, সেই পরিবেশে তাকে যেতে হবে, সেই চেনা পরিবেশ, যে পরিবেশে তিনি সবসময় থাকেন। এবং এই যে শব্দটা অল আই আস্ক, এই শব্দের মধ্য দিয়ে আমরা দেখব যে সিম্পলিসিটি অফ দি সি, সাগর কতটা সাধারণ সেই জিনিসটা কিন্তু প্রকাশ পাচ্ছে। প্রকৃতি ওয়াইল্ড নেচার, সমুদ্র অবশ্যই একটা তীব্র ক্ষিপ্র, কিন্তু প্রত্যেকটা জিনিসই এই যে অল আই আস্ক, তিনি নাকি চাইবেন সাগরের কাছে যে এই চিত্রগুলো আমাকে দেখাও। সাগরের কাছে তিনি পাড়ি দিলে তিনি এই চিত্রগুলো তিনি দেখতে পাবেন যেগুলো তার মনকে আনন্দ দেবে। তাহলে এখানে কবি একটা মেসেজ দিচ্ছেন যে সাগর ওরকম পাওয়ারফুল ওয়াইল্ড নেচার হওয়া সত্ত্বেও, ওয়াইল্ড পার্ট অফ নেচার হওয়া সত্ত্বেও কবি এইগুলো পাবেন এবং সেগুলো তার কাছে ভালো লাগবে। তার মানে আমাদের হিউম্যান লাইফ যেখানে কবি বা আমরা আছি, সেখানে ফুল অফ কমপ্লিকেশান আছে, আমাদের জীবনটা কমপ্লেক্সিটি দিয়ে ভর্তি, কমপ্লিকেশান দিয়ে ভর্তি। তাই নিজেদের সভ্যতাটাকে ছাড়িয়ে আমরা সমুদ্রে মানে প্রকৃতিতে পাড়ি দিলাম, একটা ক্ষিপ্র প্রকৃতি, ওয়াইল্ড নেচার ইন দি ফর্ম অফ সি, তার মধ্য দিয়ে আমরা শান্তি খোঁজার চেষ্টা করছি, যে পরিবেশটা একটা ওয়াইল্ড, এটা একটা বিশাল বিষয়। এই স্ট্যান্ডাতেও আমরা দেখব যে কবি যে সমস্ত মিটারগুলো ইউজ করেছেন সেগুলো একটা মিউজিক্যালিটি তৈরি করেছে, ইউজ অফ ওয়ার্ডস এবং তার যে রিদম এবং যে মিটার, সেটা একটা কবিতার একটা মিউজিক অ্যাড করেছে, যোগ করেছে বেশি। থার্ড স্ট্যান্ডার দিকে আমরা যদি তাকাই, সে একই এক্সপ্রেশন দিয়ে শুরু হয়েছে, আই মাস্ট গো ডাউন টু দি সিজ এগেন, তিনি যাবেনই সমুদ্রে, এই সেই রিফ্রেন, কেন, টু দি ভ্যাগ্রান্ট জিপসি লাইফ। এইখানে এই কবিতাতেই কবিতার যে মূল বিষয়বস্তু, তিনি যে একটা ওয়ান্ডারলাস্ট, ভ্রমণ পিপাসা তার মধ্যে একটা কাজ করছে, সেটা সামনে বেরিয়ে এসেছে। তিনি একটা যাযাবরে, ভ্যাগ্রান্ট, যাযাবর, ভবঘুরের মতো জীবন যাপন করতে চান, কোনো বাধা থাকবে না, কোনো পিছু টান থাকবে না, প্রকৃতির মধ্যে তিনি ছুটবেন। একটা ভবঘুরের যেমন তার টান থাকে না, একটা যাযাবর জীবনের এক জায়গা থেকে আরেক জায়গায় সবসময় সে ঘুরে বেড়ায়, কোনো স্থায়ী বাসিন্দা সে কোথাও কারো হয় না, প্রকৃতির মধ্যে কবি এইভাবেই ছুটবেন, তার এই রকমই একটা নেশা। এবং টু দি গার্লস ওয়ে, তিনি সমুদ্রের মধ্যে ওই যে সিগাল কোন পথে যায়, কোথায় থাকে, হোয়েলস ওয়ে, তিনি হোয়েলস ওয়ে, তার পথ এইসব অনুসরণ করবেন। হোয়ার দি উইন্ডস ইজ লাইক এ হোয়েটেড নাইফ, যেখানে মাঝ সমুদ্রে কোথাও না কোথাও বাতাস, তীব্র বাতাস ধারালো ছুরির মতো নাকি তার গায়ে এসে বিঁধবে, এইরকমও পরিবেশ। তাহলে প্রকৃতির প্রত্যেকটা পরিবেশ আমাদের তখন কবির প্রতিকূল হলেও কবি সেইগুলোকে এনজয় করবেন, কবি সেইগুলোকে উপভোগ করবেন, প্রত্যেকটা জিনিস। পরের লাইনে বলছে, অ্যান্ড অল আই আস্ক, সেই আবার একই এক্সপ্রেশন, এ মেরি ইয়ার্ন ফ্রম এ লাফিং ফেলোর ওভার অ্যান্ড কোয়াইট স্লিপ অ্যান্ড সুইট ড্রিম হোয়েন দি লং ট্রিক্স ইজ ওভার। কবি তিনি কী চান, একটা মেরি ইয়ার্ন, একটা ইয়ার্ন মানে টেল, পিছনে মানে দেওয়া আছে বইয়ের পিছনে যদি উল্টানো হয়, এবং লাফিং ফেলোর ওভার,
এবং তার যে সমস্ত সহকর্মী যারা সহনাবিক তার সঙ্গে যারা গেছিল, তারা তার জীবনের এই সমস্ত গল্পগুলো তারা শুনবে, তারা মজা করবে, তারা হাসবে, তাদের কাছ থেকে তিনি এইসব এক্সপেক্ট করেন। কারণ তিনি তাদেরকে গল্প বলবেন এবং তারপরে জীবনের শেষটা একটা কোয়াইট স্লিপ, একটা সুন্দরভাবে তিনি ঘুমাবেন, মানে মৃত্যুবরণ করবেন, কোয়াইট স্লিপ পরে বলছি, অ্যান্ড সুইট ড্রিম, এবং একটা সুইট ড্রিম হবে হোয়েন টু দি লং ট্রিক্স ওভার, যখন জীবনের লং ট্রিক্স, এই যে সমস্ত যাত্রা যখন শেষ হবে। এই স্ট্যান্ডাতে আমরা বলি কবি কিছু পজিটিভ ইমেজ ইউজ করেছেন, যেটা আগের স্ট্যান্ডাগুলোতে যেমন আমি বলছিলাম শব্দগুলো লোনলি, গ্রে, এই শব্দগুলো যেমন মেলানকোলিক অ্যান্ড মিস্টিরিয়াস আমাদের লাগছিল, কবির এখানে পজিটিভ ইমেজ কোনটা? পজিটিভ ইমেজ হচ্ছে এই যে কোয়াইট স্লিপ, সুইট ড্রিম। আমরা যদি এগুলোকে ব্যাখ্যা করি, একটা আইডিয়ালিক পিকচার তিনি সমুদ্রে হয়তো তৈরি করেননি, কিন্তু আমরা যদি এগুলো ব্যাখ্যা করি দেখব যে সুইট ড্রিম মানে কি, যে সারা জীবন ধরে তিনি যে সমুদ্রে পাড়ি দিয়েছেন, সমুদ্রে পাড়ি দিয়ে সমুদ্রের বিভিন্ন বৈশিষ্ট্য এবং তার এই সি লাইফটা যে তিনি এনজয় করেছেন, এইগুলো তার মনের মধ্যে একটা স্যাটিসফ্যাকশান দিয়েছে। আর এই স্যাটিসফ্যাকশান দিয়ে তিনি তার সারা জীবন ধরে প্রত্যেকটা মানুষের সঙ্গে যখন তিনি কাউন্টার পার্ট করেছেন, তাদের সঙ্গে সেই সমস্ত গল্প বলে তিনি তার সমস্ত জিনিসগুলোকে উপভোগ করেছেন, তাদের সঙ্গে তারাও অ্যাপ্রিসিয়েট করেছে। এবং আলটিমেটলি তিনি যখন জীবনের শেষে লং স্ট্রিক, তার যখন সিম্বলিক্যালি যদি ধরি, তার যখন জীবনের শেষ, তিনি যখন মারা যাচ্ছেন, মানে কোয়াইট স্লিপ, মানে ইটার্নাল ডেথ, মানে যেটা তিনি চিরন্তন মৃত্যুতে তিনি যখন চলে যাচ্ছেন, তার আগে তার সমস্ত স্বপ্নগুলো সুইট ছিল। তার মানে তিনি তার লাইফটাকে সমুদ্র জগতে, তার সমুদ্রের প্রতি বা প্রকৃতির প্রতি এইভাবে এনজয়মেন্টের মধ্য দিয়ে তার জীবনটাকে তিনি সম্পূর্ণ করেছেন উইথ স্যাটিসফ্যাকশান। তাই সুইট ড্রিমটা হচ্ছে সেই প্রতীক, সেই জিনিসের প্রতীক যে তিনি একটা কমপ্লিট স্যাটিসফাইড লাইফ লিড করেছেন প্রকৃতির সাথে, স্পেশালি ফর দি সি লাইফ। এবং তারপরেই সেই সুইট ড্রিমের পরেই তিনি কিন্তু কোয়াইট স্লিপ নিয়েছেন, মারা গেছেন। এবং তার এই লং ট্রিক্স ওভার, এই যে তার প্রকৃতিতে সমস্ত যাত্রা তার সম্পূর্ণ হওয়ার পর তিনি একটা কোয়াইট স্লিপ নিতে পারবেন। সমুদ্রের যাত্রা তিনি এমনভাবে এনজয় করেছেন, তারপরে তিনি একটা সুন্দরভাবে তিনি পৃথিবী থেকে বিদায় নিলেও তার কোনো অসুবিধে নেই। তাহলে আমরা দেখব যে তিনটে স্ট্যান্ডাতে কবি যেভাবে তার প্রকৃতির প্রতি, বিশেষ করে সমুদ্রের প্রতি তার যে টান তুলে ধরেছে, এই তিনটে স্ট্যান্ডাতে আমরা দেখব প্রেজেন্স অফ উইন্ড আছে। ফার্স্ট স্ট্যান্ডাতে উইন্ডের কথা তিনি বলেছেন, সেকেন্ড স্ট্যান্ডাতে তাকালেও তিনি দেখব উইন্ডের কথা বলেছেন, থার্ড স্ট্যান্ডাতেও তিনি উইন্ডের কথা বলেছেন। মানে উইন্ড এর কথা তিনি বলেছেন, তিনি হয়তো এটা বোঝাতে চেয়েছেন, আমাদের মনোযোগটাকে যেন ওইখানে নিয়ে যেতে চেয়েছেন যে উইন্ডটা, বাতাসটা শিপকে পরিচালিত করে। একটা জাহাজ চলতে গেলে একটা বাতাসের গুরুত্ব আছে। তা এই যে একটা শিপস আর ইনফ্লুয়েন্সড, এই যে জাহাজটা নাকি প্রভাবিত হচ্ছে, অবশ্যই যিনি ভ্রমণ করতে যাচ্ছেন তার ইচ্ছা অনুযায়ী, তিনি ইচ্ছা না প্রকাশ করলে যেত না। এবং তারপরেও সি এবং সমুদ্র এবং তার সঙ্গে উইন্ড,